কোরবানি ঈদের আগে নিষিদ্ধ ওষুধ খাইয়ে গবাদি পশু মোটা তাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। ক্ষতিকর এই মাংস হতে পারে মৃত্যুর কারণ। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো রান্নার তাপে নষ্ট হয় না, ফলে এটি অবিকৃত থেকে মাংসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে। এর সামগ্রিক ফলাফল হচ্ছে একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায়, যার ফলে মৃত্যুও আসতে পারে। মনিটরিং বাড়াবে সিটি কর্পোরেশন, জনসচেতনতার উপর জোর দিলেন পরিবেশবিদরা। এই মোটা তাজাকরণ যেগুলো জনস্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক, সেই ধরনের জিনিসগুলোকে যাতে ব্যবহার না করতে পারে। অন্যান্য বছর তুলনায় এবার মনিটরিংটা অবশ্যই আরো বেশি জোরদার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। বৃষ্টিতে আজও রাজধানীর কোথাও কোথাও হাঁটু পানি। গণপরিবহনের অভাবে নগরবাসীর দুর্ভোগ। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধু পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র কানাডা সহযোগিতা করছে না, সংসদে প্রধানমন্ত্রী। জাতির পিতাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্র তৈরির ঘোষণা। ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় পুলিশের চার্জশিট। সিলেটে অনন্ত বিজয় হত্যার কথা স্বীকার করল রাহি। 7 দিনের রিমান্ডে অপর আসামি নোমান। জয়পুরহাটে সক্রিয় কিডনি পাচারকারী চক্র। দালালদের প্রলোভনে অনেকেই বিক্রি করছেন শরীরের মূল্যবান অঙ্গ। ডোনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ভারতে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমর্থক ও বিরোধীদের মধ্যে তুমুল সংঘর্ষ। পুলিশের নির্বিচার লাঠিচার্জ। বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো আজও পানিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার কিছু কিছু এলাকা। বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে হাঁটু সমান পানি। আজ কিছুটা যানজট কম থাকলেও সংকট ছিল গণপরিবহনের। এতে ঢাকা যেন পরিণত হয় এক দুর্ভোগের নগরীতে। সামান্য বৃষ্টিতে এমন ভয়াবহ জলজট হওয়ায় সিটি কর্পোরেশন ও ওয়াসার গাফিলতিকে দুষলেন ভুক্তভোগীরা। এদিকে 4 সেপ্টেম্বর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিনের মতো বুধবার ভোর থেকেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বুধবার দুপুর নাগাদ শুধু রাজধানীতেই 26 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু সমান পানি। এতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে যেতে ভোগান্তির মুখে পড়েন নগরবাসী। থই থই পানিতে খানাখন্দকে ভরা রাস্তায় খানিক পরপরই দুর্ঘটনার মুখোমুখি হন তারা। খুবই খারাপ অবস্থা। এইভাবে কি চলাফেরা করা যায়? কর দিতে হচ্ছে, সব দিতে হচ্ছে। এই অনুযায়ী কি মেয়ররা কিছু করতে পারে না? সিটি কর্পোরেশন ঠিকভাবে কাজ করতেছে না, আর আমরা তো অফিস করতে হয়, আসতেই হবে। সরকার সবসময় নির্বাচন আসলে প্রতিশ্রুতি দিবে মহা ফুলঝুরি, কিন্তু কাজেতে কিছুই না। এদিকে গত কয়েকদিনের প্রচন্ড জলাবদ্ধতার পরও এদিন খুব একটা সক্রিয় ছিল না ওয়াসা ও সিটি কর্পোরেশন। অথচ গণমাধ্যম কর্মীদের সরাসরি সংবাদ সম্প্রচারের মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই হঠাৎ তাদের কর্মতৎপরতায় ধানমন্ডি 27 নম্বর সংযোগ সড়কে 5 ঘন্টা ধরে জমে থাকা পানি নেমে যায় মাত্র আধ ঘন্টাতেই। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুড়ির কারণেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। আর এই জন্য সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসাকেই দুষলেন তারা। 3 বছর ধরে একটা রাস্তা কাটা, এরকম সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার। বৃষ্টি আসলে দেখা যায় রাস্তা খোঁড়াখুড়ির অবস্থাটা বেশি ওরা শুরু করে দেয়। সরকার অগাধ টাকা পয়সা সিটি কর্পোরেশন দিচ্ছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা কিছুই করে না। কাউন্সিলর যদি অসারকে চাপ দেয় তাহলে অসার ঠিক মতো কাজ করবে, অসার যদি ঘুমায় থাকলে তো কাজ হবে না। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বছরে এই মৌসুমী বায়ুটা সক্রিয় হয়ে গেছে, কারণ আপনারা শুনেছেন এর কয়েকদিন আগেই একটা লো প্রেশার ভারতের দিকে চলে গেছে। সেই লো প্রেশারের প্রভাবটা এখন বাংলাদেশের উপর দিয়া মৌসুমী বায়ুর প্রভাবের সাথে মার্চ করে এটা ঘটতেছে। আগামী 4 সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার এই সমস্যা বছরের পর বছর চলে এলেও সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে সমাধান মিলছে না বলে মন্তব্য করেছেন
নগর পরিকল্পনাবিদরা। অন্যদিকে সমস্যার সমাধানে আবারও আশার কথা শোনালেন ঢাকা দক্ষিণে নগর পিতা। বিস্তারিত সেলিয়া সুলতানার রিপোর্টে। হালকা অথবা মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাজধানীর রাজপথ, অলিগলি, মার্কেট, বাসাবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। কোথাও কোথাও হাঁটু পানি বা কোমর পানি হওয়ায় বাসা থেকে বের হয়েই সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। আবার হঠাৎ বৃষ্টিতেই দোকানপাট তলিয়ে যাওয়ায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। বৃষ্টি হলেই পানি ঢুকে যায়, আর পানি ঢুকলে তো বুঝে নেই যে সমস্ত ব্যবসায়ী ক্ষতি হয়, দোকান করতে পারে না, মালপত্র নষ্ট হয়। এই সমস্যাটা অনেক দিন যাবত, কিন্তু ইদানিং একটু খুব বেশি, একটু বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায়। আমরা গত 4 রাত্র পানির নিচে ছিলাম এখানে। জিনিসপত্র নষ্ট হয়, মাল ভিজা জায়গা, আমাদের তো সমস্যা। আমাদের যে 2 সিটি কর্পোরেশনের মেয়র আছে, তারা এখন পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নিছে বলে আমাদের মনে হয় না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে পড়তে হচ্ছে নানা সমস্যায়। এছাড়াও গত 15 বছর ধরে এসব সমস্যার সমাধান না হওয়ার জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করেছেন তারা। ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থার জন্য কোনো একক কর্তৃপক্ষই নেই। আমরা বিক্ষিপ্তভাবে একে ওকে তাকে ব্লেম করছি। ওয়াসা 40 থেকে 42%, সিটি কর্পোরেশন প্রায় 60%-র কাছাকাছি। এইভাবে করে ভাগ করা সত্ত্বেও আমরা কেউই জানি না, অর্থাৎ ওয়াসা এবং সিটি কর্পোরেশন কেউই জানে না কার কতটুকু এখতিয়ার। ফলে আমরা এক ধরনের কূপ অবস্থায় পড়ে গেছি। ডিএনডি বাদে যে অসহায় অবস্থা তৈরি হয়েছে, পুরো ঢাকা শহর এখন সেই দিকে যাত্রা। এদিকে শান্তিনগরে জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সমস্যা সমাধানের নতুন আশার কথা শোনালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আমরা এই জলাবদ্ধতাকে দূর করার জন্য ইতিমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, সেটা অনগোয়িং প্রসেসে রয়েছে, সেটার কাজ চলছে। আমাদের ডিপিপি রেডি হয়ে গেলে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেব, অ্যাপ্রুভাল হয়ে গেলে কাজ শুরু করে দেব। আমরা বসে নেই, আমরা কাজ করছি। এছাড়া কংক্রিটে পূর্ণ এই শহরে বৃষ্টির পানি ধারণের জন্য মাটি এবং জলাশয় না থাকায় রাজধানীর মাটির স্তর ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে উন্নত দেশগুলো আশানুরূপ সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের শিগগিরই ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। বিকেলে জাতীয় সংসদে সম্পূরক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় 75-এ তাঁর পরিবারে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে তিনি রাষ্ট্রীয় উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। জাতির পিতাকে হত্যা করেছে এবং যাদের বিচারের রায় হয়েছে তাদের ভিতরে যারা বাংলাদেশে ছিল সে বিচারের রায় কার্যকর করা হয়েছে। এর মধ্যে 2 জন আমেরিকায় আছে, 1 জন কানাডাতে আছে, আর 2 জন যতদূর সম্ভব একজন লিবিয়াতে ছিল, এখন পাকিস্তানে আছে। বাকি 2 জন ঠিক কোথায় আছে সেটা এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে আমরা সেই 96 সাল থেকেই আমরা কমিটি গঠন করেছি, আইনজীবী আমরা নিয়োগ দিয়েছি, এমনকি আমেরিকাও আমাদের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, আমাদের কানাডাতেও আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয় যে সভ্য দেশ, উন্নত দেশ হয়েও এই খুনিদেরকে আশ্রয় দেওয়া বা খুনিদেরকে সেখানে রাখা, এটা কেন আমেরিকা কানাডার মতো দেশ করে আমার সেটা জানা নাই। আমরা অনেকবার তাদের সরকারের কাছে অনুরোধ করেছি, আইনগতভাবেও আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং এখনও সে প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধুর এই বিশাল রাজনৈতিক চরিত্র ব্যক্তিত্বের উপর চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য গবেষণা সহ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটে থাকা তথ্য উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন। গবেষণালব্ধ তথ্য উপাত্তের ভিত্তিতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ অচিরেই আমরা গ্রহণ করব। দেখছেন রাত 11টা। ঈদ সামনে রেখে বেশি মুনাফার আশায় নিষিদ্ধ ও মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে গবাদি পশু মোটা তাজা করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী। অধিক তাপে রান্নার পরও নষ্ট হয় না মাংসে থেকে যাওয়া এই স্টেরয়েড, যা মানবদেহে প্রবেশ করে সৃষ্টি করে নানা রোগ ব্যাধি, এমনকি কিডনি বিকল হয়ে মৃত্যুরও সম্ভাবনা থেকে যেতে পারে। অসুস্থ পশু শনাক্ত করা এবং নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন শেখ জায়েদ।
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামর্থ্য অনুযায়ী সবারই চেষ্টা থাকে স্বাস্থ্যবান ও সুদর্শন দেখে পশু কেনার। আর এই আগ্রহকে পুঁজি করে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ ওষুধ খাইয়ে পশু মোটাতাজা করে থাকেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো রান্নার তাপে নষ্ট হয় না, ফলে এটি অবিকৃত থেকে মাংসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করলে যেটি হয়, মানুষের রক্তের চাপ বাড়িয়ে দেয়, ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়, হাড়গুলো ক্ষয়ে যায়, নরম হয়ে যায়, চামড়ার মধ্যে দাগ পড়ে, মুখে, পেটে, ঘাড়ে চর্বি জমা হয়, হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। এর সামগ্রিক ফলাফল হচ্ছে একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায়, যার ফলে মৃত্যুও আসতে পারে। পশুতে নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধ এবং হাটে অসুস্থ পশু শনাক্তে সরকারি তদারকি বাড়ানো জরুরি বলে মত এই পরিবেশবিদের। সরকার কিন্তু জানে কোন জায়গায় কি ফার্ম আছে, সেই সমস্ত ফার্মগুলোকে বা বাজারগুলোতে মনিটর করে প্রপারলি, যাতে করে এই মোটা তাজাকরণ যেগুলো জনস্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক, সেই ধরনের জিনিসগুলোকে যাতে ব্যবহার না করতে পারে। আর রাজধানীর পশুর হাটে অসুস্থ পশু বেচাকেনা বন্ধে মনিটরিং বাড়ানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এবারে নির্বাচিত প্রতিনিধি আছে মাননীয় মেয়র, প্রায় 73 জন আমাদের টোটাল কমিশনার আছে, মহিলা পুরুষ মিলিয়ে, তো তাদের মনিটরিং থাকবে। অন্যান্য বছর তুলনায় এবার মনিটরিংটা অবশ্যই আরো বেশি জোরদার হবে। কোরবানির পশুটি বিষমুক্ত এবং সুস্থ কিনা কেনার আগে তা পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পরিবেশবিদরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বৃষ্টির জন্য আসরের নতুন সূচি নির্ধারণ। অভাবের তাড়নায় দালালদের প্রলোভনে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বিক্রি করছেন কিডনি সহ শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ। এই চক্রটি কয়েক লাখ টাকার প্রস্তাব দিলেও কার্যত তাদের টাকা কম দেয়া হয় বলে অভিযোগ কিডনি বিক্রেতাদের। এই অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন, এটি বন্ধ করতে দালাল চক্র ও কিডনি বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। জয়পুরহাট ঘুরে মাজেদুর রহমানের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তাহরুন বেগম সংসারের সচ্ছলতা ফেরাতে 10 মাস আগে পাড়ি জমান ঢাকায়। পরিচিত এক দালালের মাধ্যমে এক সরকারি কর্মকর্তার বাড়িতে কাজ নেন গৃহকর্মীর। কিছুদিন পর কর্মকর্তার ছেলের প্রয়োজনীয় কিডনির টার্গেট হন তাহরুন। এরপর স্বামীর পরামর্শে গ্রামে ফিরে আসলেও পিছু ছাড়েননি সে কর্মকর্তা। গুলশান থানার একটি চুরির মামলায় কৌশলে গ্রেফতার করানো হয় স্বামী ও তাকে। 7 দিন পর জামিনে মুক্ত করে ভারতে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয় কর্মকর্তার ছেলের শরীরে। জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা তাহরুন ক্যামেরার সামনে কথা না বলেও প্রতিবেশীরা জানালেন তার কষ্টের কথা। পালিয়ে আসে, আসার পর উনি আর দিবে না তখন ওই লোক কেস করে যে আমার বাসাত কাজ কাম করে 7-8 ভরি সোনা দানা হিগান এলা চুরি করে নিয়ে চলে গেছে। পুলিশ আসে, 2 জনক ধরে নিয়ে যা গাড়িতে করে চলে যায় ঢাকা। একই ইউনিয়নের তেলিহার গ্রামের মুক্তি বেগমের অভাবের বোঝা যখন ভারী হচ্ছিল, তখন জীবিকার তাগিদে চাকরি নেন ঢাকার গ্রিন রোডের একটি গার্মেন্টসে। অসচ্ছলতার সুযোগে গার্মেন্টসের সুপারভাইজার 4 লাখ টাকায় কিডনি বিক্রির প্রস্তাব দেয় তাকে। এতে রাজি হয়, তাকে নেওয়া হয় কলকাতার ফোর্টিস হাসপাতালে। সেখানে মোখলেসুর রহমান নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয় তার একটি কিডনি। অভাবের কারণে আমি কিডনিটা দিতে বাধ্য হয়েছি। আমার 4 লাখ টাকা বিক্রি করেছে। আমার এই 4 লাখ টাকা এনে আমার সংসারটা অনেক সচ্ছল ভাবে চলতেছে আর কি, ভালো আছে। শুধু তাহেরুন আর মুক্তি বেগমই নয়, অভাবকে পুঁজি করে গত 6 মাসে দালালের খপ্পরে পড়ে এই উপজেলার অনেকেই বিক্রি করেছেন কিডনি। আমার শাশুড়ি মিনা তাই 1 বছর আগে কিডনি দিছে। খুবই অভাবের জন্য, ছেলের অসুখ, মেয়ে বিয়া পাটপা পাইছ না, এই জন্য আমার স্বামী কিডনিটা দিছে। এই অবস্থায় শুধু দালাল চক্রই নয়, কিডনি বিক্রেতাদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। অদ্যাবধি পর্যন্ত অনেক দালাল ধরা পড়েছে। আমার মনে হয় যে কিডনি যারা দেয় তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসে, তাদেরকেও একটু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কিডনি বিক্রি বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষকে যদি আমরা বোঝাতে পারি এবং আইন সম্বন্ধে বোঝাতে পারি, তার নেগেটিভ ধারণা সম্বন্ধে বোঝাতে পারি, তাহলে অবশ্যই তারা ফিরে আসবে এই পেশা থেকে। এ পর্যন্ত উপজেলার 1.5 শতাধিক মানুষ দালাল চক্র ও ইচ্ছাকৃতভাবে কিডনি বিক্রি করেছেন বলে জানা গেছে। সময় সংবাদ।
ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া 3 আসামি সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে বিকেলে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। অভিযুক্তরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই মামলার পলাতক 2 আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। চলতি বছরের 30 মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অন্যতম 2 আসামির মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অন্যতম আসামি মান্নান ইয়াহিয়া রাহিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় সে 164 ধারায় বিচারক আনোয়ারুল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে এই মামলার অপর আসামি আবুল খায়ের রশিদকে একই আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 29 আগস্ট সিআইডির একটি বিশেষ টিম সিলেটের কানাইঘাট উপজেলায় অভিযান চালিয়ে মান্নান ইয়াহিয়া রাহি সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে রাহিকে প্রথম দফায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়। নাটোরে মাদ্রাসা ছাত্র তানভীর হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত 3 কিশোর। পুলিশ জানায়, বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি বায়েজিদ হোসাইন ও নাইমকে হাজির করা হয়। পরে সন্ধ্যার দিকে বিচারক এনামুল হক বসুনিয়ার কাছে তানভীরকে হত্যার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। গত 25 আগস্ট আলাইপুর এলাকার আশরাফুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র তানভীরকে অপহরণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে তার লাশ ফেলে রাখা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় 5 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমতিয়াজুল ইসলাম এই আদেশ দেন। এর আগে মামলার অন্যতম আসামি ফরিদ, সাগর, লিটন ও সোহেল রানাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় জামিন আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে তাদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 23 জুলাই যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম ও তার গর্ভের শিশু। এই ঘটনায় 16 জনকে আসামি করে মামলা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় রাজধানী আবুধাবির আল আইন সড়কের আল খাজনাতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি স্থাপনার উপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। হতাহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বাংলাদেশের লেবার কাউন্সিলর মোহাম্মদ আরমানুল্লাহ চৌধুরী। নিহতরা হলেন রাউজানের মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ইলিয়াস এবং হাটহাজারীর আক্তার হোসেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বারবার নির্বাচনের ধোঁয়া তুলে দেশকে অস্থিতিশীল না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী পেট্রোবাংলা অডিটোরিয়ামে আজ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী লীগ ফেডারেশনের এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ এখন দীর্ঘমেয়াদী সরকার চায়। আমাদের দীর্ঘমেয়াদী সরকার দরকার। শুধুমাত্র কারোর ব্যক্তি হিংসা চরিতার্থ করার জন্য বা কারোর ব্যক্তি স্বার্থের জন্য, কারোর রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আমাদের ক্ষমতার পালাবদলের প্রয়োজন নেই। এই নির্বাচনের ধোঁয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। 2019 সালে এই নির্বাচন হবে। এর আগে এই নির্বাচন ধোঁয়া তুলে জাতির মধ্যে বিভ্রান্ত করার সুযোগ নেই এবং সেই কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন। ছাত্রলীগের মতো সরকারের মন্ত্রী পরিষদকে আগাছা ও পরগাছা মুক্ত করতে প্রধানমন্ত্রীকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পরিকল্পনা না থাকায় ঢাকা শহরের যানজট ও জলজট কোনোটাই নিরসন সম্ভব হচ্ছে না। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে আগাছা নির্মূল করার কথা বলেছেন সেটা তার ছাত্রলীগ থেকে শুরু করে আশা করি তিনি
মন্ত্রী পরিষদেও আগাছা পরগাছাগুলো পরিষ্কার নির্মূল করার জন্য তিনি সচেষ্ট হবেন। একেবারে পরিকল্পনাহীনভাবে নগর ব্যবস্থাপনা চলছে, জনসংখ্যা বাড়ছে, নগর আয়তন তো আর বাড়েনি। তো সুতরাং এটা একটা পরিকল্পনার ব্যাপার আছে। আমাদের দল যদি ক্ষমতায় যায়, নিঃসন্দেহে আমরা একটা উপযুক্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর যানজট আমরা নিরসন করার চেষ্টা করব। বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা আরজু নিহত হওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে র্যাব সদর দপ্তরের ক্রিমিনাল ডেটাবেস পরিদর্শন শেষে একথা বলেন তিনি। টিপু মুন্সি বলেন, রাজনৈতিক পরিচয় থাকার কারণে বিষয়টি বেশি আলোচিত হয়েছে, তবে ঘটনাটি আলাদাভাবে গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি র্যাবের কাজে সন্তুষ্ট উল্লেখ করে র্যাবকে আরও সতর্কভাবে কাজ করার পরামর্শ দেন টিপু মুন্সি। ফেলানীর পরিবারের ক্ষতিপূরণ চেয়ে ভারতের মানবাধিকার কমিশনের চিঠির জবাবে ফেলানীর বাবাকে দায়ী করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এদিকে এ ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন। ফেলানীর বাবাকে দায়ী করবার যে প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছে, আমার দৃষ্টিতে প্রসঙ্গটি নিতান্তই অবান্তর, এটা অগ্রহণযোগ্য এবং আইনের কোনো মাপকাঠিতে এই ধরনের যুক্তি কখনো ধোপে টেকে না। ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন যে ক্ষতিপূরণটা দেবার নির্দেশনা দিয়েছে, সেখানে কিন্তু কে দোষী বা না দোষী এই কথা কিন্তু তারা কিন্তু উচ্চারণ করেনি। এই মৃত্যুটা যে ঘটেছে, সুতরাং এই ফলাফলের কারণেই ভারতের উচিত হবে ফেলানীর বাবা মাকে, পরিবারকে একটা ক্ষতিপূরণ দেয়া। জাতীয় মানবাধিকার কমিশন যেগুলো ডিসিশন দিয়েছে তাদের গভর্নমেন্ট সবগুলোই এক্সিকিউট করেছে, কম্পেনসেট করেছে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই প্রতিষ্ঠান তো ফর্মালি একটা জিনিস অ্যাকনলেজ করলো যে দ্যাট কিলিং ওয়াজ আনজাস্টিফাইড, এটা বিচারের দাবি রাখে। আমরা যে বিচারের দাবি করছি এটা যুক্তিগ্রাহ্য হয়ে গেল। ভারত প্রকারান্তে এটা স্বীকার করে নিল, ভারতের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বীকার করে নিল। তো তারপরে এ ধরনের বক্তব্য দুঃখজনক। আবারও বলি, ভারতের জন্য এটি লজ্জাজনক এবং ভারতের মর্যাদা হানিকর একটি স্টেটমেন্ট। ফরিদপুরে যাত্রীবাহী দুটি লোকাল বাসের মুখোমুখির সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 60 জন। পুলিশ জানায়, বিকেল 3:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গেরুদা ইউনিয়নের জামতলা এলাকায় যাত্রীবাহী দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন একজন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 4 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে। এরা হলেন হাবিব শেখ, সীমা বেগম, করুণা দত্ত ও বিলকিস বেগম। দশটি ট্রেড ইউনিয়ন পশ্চিমবঙ্গ, কেরালা, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ ভারত জুড়ে 24 ঘন্টা ধর্মঘটের ডাক দেয়। বিভিন্ন জায়গায় ধর্মঘট সমর্থক বিরোধীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে এই কর্মসূচিতে যোগ দেন প্রায় 15 কোটি শ্রমিক। একই সঙ্গে ন্যূনতম মজুরি ও শ্রম আইনের যথাযথ সংশোধন সহ 12 দফা দাবি জানিয়েছেন তারা। সকাল 10:30টার দিকে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় ভারতব্যাপী ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমর্থক বামপন্থী সিপিআইএম ও বিরোধী তৃণমূল কংগ্রেসের সদস্যরা। আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। কলকাতা, বহরমপুর সহ বেশ কয়েকটি জায়গায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। নয়াদিল্লিতে কাজে বের হওয়া অটোরিকশা চালকদের সঙ্গে সংঘর্ষ হয় ধর্মঘট সমর্থনকারী অটোরিকশা চালকদের।
24 ঘন্টার এই ধর্মঘটের কারণে সকাল থেকে ভারতের প্রধান প্রধান শহরের রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অনেকটাই কম। চলাচল করতে দেখা গেছে কেবল সরকারি পরিবহনগুলোকে। অনেক এলাকায় বন্ধ ছিল রেল যোগাযোগ, খোলেনি দোকানপাটও। শ্রমিকদের এই 12 দফা দাবির অন্যতম সংশোধিত শ্রমিক আইন ও ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ প্রত্যাহার, রেল, বীমা ও প্রতিরক্ষা খাতে বেসরকারীকরণ ও বিদেশি বিনিয়োগ বন্ধ, গণবন্টন ব্যবস্থাকে সার্বজনীনকরণ। ইউনিয়নগুলোর অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার শ্রমিকদের অধিকার খর্ব করার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের শ্রমিক আইন বিরোধী নীতির কারণে আমরা ক্ষুব্ধ। এই কারণে শ্রমিক আইনের সংস্কারের বিরোধিতা করে আমরা রাস্তায় নেমেছি। সুবিধা নেই পারে সুদিন আনার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, অথচ এখন অঙ্গীকারের কথা ভুলে শ্রমিকদের অধিকার খর্ব করার প্রচেষ্টায় মেতেছে তারা। মুদ্রাস্ফীতির এই বাজারে ন্যূনতম মজুরি 15,000 রুপি হওয়া উচিত, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। তবে সরকারের দাবি, তারা যে সংস্কার নীতি গ্রহণ করেছে তা শ্রমিক ও ব্যবসা বান্ধব। শ্রমিক আইন সংস্কারের প্রয়োজন ছিল। শ্রমিকদের উন্নতি ও সুবিধার কথা চিন্তা করেই এই সংশোধনী আনা হয়েছে। এরই মধ্যে এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে কংগ্রেস। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। শারীরিক প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, বরং এটিকে একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জাতির ICRC আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। আগামী 4 সেপ্টেম্বর বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বৃষ্টির কারণে নতুন করে নির্ধারণ করা হলো শারীরিক প্রতিবন্ধীদের 5 জাতির আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সূচি। ঘোষণা অনুযায়ী আগামী 4 সেপ্টেম্বর বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ দিয়ে আসর শুরু হবে। সবগুলো ম্যাচ বিকেএসপিতে শুরু হবে বেলা 11টায়। রাজধানীতে গেল কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে, এতে মিরপুর স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে যায়, তাই মাঠে গড়ানো যায়নি আজকের উদ্বোধনী ম্যাচ। তবে আয়োজকরা এজন্য আবার নতুন করে সূচি তৈরি করেছেন, যেখানে বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচটি দিয়ে শুক্রবার এই আসর শুরু হবে। বিকেএসপিতে সভায় অংশ নেওয়া দলগুলো নতুন এই কর্মসূচি মেনে নিয়েছে। এতে জানানো হয় ফাইনাল খেলা হবে আগামী 10 সেপ্টেম্বর। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৃষ্টিতে আজও রাজধানী কোথাও কোথাও হাঁটু পানি, গণপরিবহনের অভাবে হয়রানির মুখে নগরবাসী। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র কানাডা সহযোগিতা করছে না সংসদের প্রধানমন্ত্রী। জাতির পিতাকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্র তৈরির ঘোষণা। ব্লগার বার্ষিকের হত্যা মামলায় পুলিশের চার্জশিট। সিলেটে অনন্ত বিজয় হত্যার কথা স্বীকার করল রাহি। 7 দিনের রিমান্ডে অপর আসামি নোমান। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত, আহত আরো 2, হতাহতরা সবাই চট্টগ্রামের। এবং কোরবানি ঈদের আগে নিষিদ্ধ ওষুধ খাইয়ে গবাদি পশু মোটা তাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। ক্ষতিকর এই মাংস হতে পারে মৃত্যুর কারণ, জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।